ওয়েলকাম টু লুজার কেমিস্ট। লুজার কেমিস্টের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচারে তোমাদের প্রত্যেকে আবারও একবার স্বাগত জানাই। আমি তোমাদের সঞ্জয় স্যার এবং আজকে আমাদের আলোচনার বিষয় কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ পরমাণুর যে গঠন অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচার যে চ্যাপ্টার আমরা আলোচনা করছিলাম তার সবথেকে গুরুত্বপূর্ণ কন্টেন্ট আজকে আমাদের এই ক্লাসে থাকবে। কি থাকবে আজকের ক্লাসে? না, আজকের ক্লাসে আমরা কভার করব, দেখবে কোয়ান্টাম নাম্বার কভার করব, তারপরে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন কী করে লিখতে হয়, আউটবাউ প্রিন্সিপাল, হুন্ডস মাল্টিপ্লিসিটি রুল এবং পাউলি এক্সক্লুশন, এই তিনটে খুব গুরুত্বপূর্ণ থিওরি কভার করব এবং তারপরে বিভিন্ন ধরনের অরবিটালস যে হয় সেই অরবিটালসগুলোর শেপ সম্পর্কে এবং নোড সম্পর্কে আমরা ধারণা করব। তাই আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি দেখবে, কারণ এই ক্লাসটির ওপরে তোমার কিন্তু কম্পিটিটিভের অনেক কিছু কোশ্চেন অ্যান্সারের বেস নির্ভর করে রয়েছে। তাই প্রত্যেকে অবশ্যই এই ক্লাসটি খুব যত্ন সহকারে কমপ্লিট করবে। থ্যাংক ইউ। দেখো, আজকে আমরা কোয়ান্টাম নাম্বার নিয়ে প্রথমেই আলোচনা শুরু করতে চলেছি। তো প্রথমেই আমরা কোয়ান্টাম সম্পর্কে একটু জানব। কোয়ান্টাম মানেটা কি? কোয়ান্টাম শব্দটার মানে হচ্ছে প্যাকেটস অফ এনার্জি। মানে ধরো অনেক জায়গায় কয়েকটা এনার্জিকে স্টোর করে রাখা রয়েছে, তাকে বলা হয় প্যাকেটস অফ এনার্জি। যেমন ধরো তোমরা বিভিন্ন ধরনের এই চিপস খাও, কুরকুরে খাও, এইসব জিনিসগুলোতে কি হয়, অনেকগুলো চিপস বা কুরকুরে একটা প্যাকেটের মধ্যে ঢোকানো থাকে, পাইল্ড আপ করা থাকে। তো সেরকমই মনে করো যে এনার্জিও যেন ইমাজিন করো, বাস্তবে তো হতে পারে না, এরকম কতগুলো প্যাকেটের মধ্যে এনার্জিকে স্টোর করা থাকে, এটাকে কি বলা হয় না কোয়ান্টাম। এবারে এই যে কোয়ান্টাম পড়লাম আমরা, এই কোয়ান্টাম এই জিনিসটাকে কতগুলো ফ্যাক্টর দিয়ে ডিটারমাইন করা হয়, তাকেই আমরা কি বলি না কোয়ান্টাম নাম্বার বলি। কোয়ান্টাম নাম্বার তাহলে আমরা কেন পড়তে চলেছি না, কোয়ান্টাম নাম্বার থেকে আমরা অনেক কিছু জিনিসের আইডিয়া পাবো। কি আইডিয়া পাবো না, আমরা ইলেকট্রন যে একটা অরবিটে ঘোরে বা কক্ষপথে ঘোরে, সেই ইলেকট্রনের আমরা মোমেন্টাম সম্পর্কে জানতে পারবো, মানে ভরবেগ সম্পর্কে জানতে পারবো, ইলেকট্রনের স্পিন সম্পর্কে, ঘূর্ণন সম্পর্কে জানতে পারবো, ইলেকট্রনের পজিশান, এক্স্যাক্ট পজিশান কোথায় কোথায় থাকে ইলেকট্রন, এই সমস্ত বক্তব্যগুলো সম্পর্কে আমরা এই কোয়ান্টাম নাম্বারে আলোচনা করতে পারবো। এবারে দেখো, এই যে কোয়ান্টাম নাম্বার পড়লাম, এই কোয়ান্টাম নাম্বার কত রকম টাইপের হয়ে থাকে সেটা একটু দেখে নেওয়া যাক। এই কোয়ান্টাম নাম্বার মূলত 4 রকম টাইপের হয়ে থাকে। কত রকম টাইপের না, মূলত 4 রকম টাইপের কোয়ান্টাম নাম্বার হয়। কি 4 রকম টাইপ? প্রথমের যে কোয়ান্টাম নাম্বারটা রয়েছে তাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, বা যাকে আমরা বলি মুখ্য কোয়ান্টাম সংখ্যা। একে ডিনোট করা হয় দেখবে স্মল এন দিয়ে, ঠিক আছে। 2 নম্বর যে কোয়ান্টাম নাম্বার আমরা পড়বো দেখবে, একে বলা হবে না অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যাকে দেখবে ডিনোট করা হবে স্মল এল দিয়ে, ঠিক আছে। বাংলাতে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা, আর অ্যাজিমুথালকে বলা হয় গৌণ কোয়ান্টাম সংখ্যা। এছাড়াও আরও 2 রকমের কোয়ান্টাম নাম্বার এক্সিস্ট করে। কি না, এর পরে যেটা আমরা ডিনোট করব দেখবে সেটা হচ্ছে না ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যাকে স্মল এম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। ম্যাগনেটিক মানে বুঝতে পেরেছো, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর লাস্টে যে কোয়ান্টাম নাম্বারটা পড়বো সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, মানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। একে ডিনোট করা হবে কি দিয়ে না এস দিয়ে ডিনোট করা হবে। তাহলে এই 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা এক্সিস্ট করে এবং এই 4টে কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আমাদের এবারে ডিটেলস ডিসকাশন আসতে হবে যে এরা অ্যাকচুয়ালি ইলেকট্রনকে কীভাবে রিপ্রেজেন্ট করাতে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা প্রথমে যে 4 রকম কোয়ান্টাম নাম্বার বললাম, প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক এবং স্পিন, তার মধ্যে আমরা প্রথমে এই প্রিন্সিপাল এবং অ্যাজিমুথাল এই দুটো নিয়ে ডিসকাশন করব, তারপরে আমরা ম্যাগনেটিক এবং স্পিনে আসবো। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সম্পর্কে কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভালো করে একটু শুনবে। এটাকে ডিনোট করা হয় স্মল এন দিয়ে, ঠিক আছে। এটা বেসিক্যালি একটু থিওরিটিক্যাল পার্ট, তো খুব ভালো করে কতগুলো পয়েন্ট আমি বলছি, ভালো করে নোট ডাউন করবে এগুলো। প্রথম পয়েন্ট কি না, গিবস বাই, মানে এটা কোন সায়েন্টিস্ট দিয়েছিলেন, গিবস বাই বোহর বা বোর বলতে পারো তোমরা, বোর দিয়েছিলেন। অ্যান্ড ডিনোটেড বাই কি দিয়ে ডিনোট করা হবে এটাকে না এন দিয়ে, স্মল এন দিয়ে ডিনোট করা হবে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা আমাদের কি সম্পর্কে আইডিয়া দেয় না, এটা আমাদেরকে আইডিয়া দেয় যে একটা ইলেকট্রনের অরবিট সম্পর্কে, ঠিক আছে। ইট গিভস আস আইডিয়া অ্যাবাউট দ্য অরবিট অফ অ্যান ইলেকট্রন, ঠিক আছে। তাহলে আমাকে কি সম্পর্কে আইডিয়া দিল না অরবিট সম্পর্কে আইডিয়া দিল। অরবিট মানে কি? অরবিট মানে হচ্ছে কক্ষপথ, ঠিক আছে। তাহলে অরবিট মানে আমরা কি বললাম, বাংলাতে যাকে কি বলা হয় না কক্ষপথ, মানে সিম্পল কথা বলতে গেলে ইলেকট্রনগুলো যেখানে মুভমেন্ট করে বা ঘোরাফেরা করে সেটাকে কক্ষপথ বলা হয়। তো এই সম্পর্কে আইডিয়া কিন্তু আমাদেরকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেয়। 3 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট কি
3 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নাম্বার অফ অরবিটালস। নাম্বার অফ অরবিটালস, অরবিটালস মানে হচ্ছে কক্ষক, ঠিক আছে। তো অরবিটালসের সংখ্যা আমরা কত বার করব এখান থেকে, না n স্কয়ার। ডাইরেক্ট ফর্মুলা মনে রাখবো, পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন আসে এখান থেকে, যে অরবিটালস যেটা, এটাকে আমরা কি বললাম, না কক্ষক বললাম, ঠিক আছে। তো কক্ষকের এখানে সংখ্যা কত বার করব, না n স্কয়ার বার করব। 3 নম্বর যেটা, 4 নম্বর যেটা আমরা পড়বো এবারে, না টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন অরবিট, মানে একটা অরবিটে টোটাল কতগুলো ইলেকট্রন থাকতে সক্ষম। এটার ফর্মুলা হচ্ছে 2 × n স্কোয়ার, ঠিক আছে। তোমরা ক্লাস 9-10 লেভেলে একটা জিনিস পড়তে বোর বারি স্কিম বা বোর বুরি স্কিম বলে, তো এটা সেখান থেকে জেনারেট করা হয় 2n স্কোয়ার ফর্মুলা, ঠিক আছে। n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। 5 নম্বরে যেটা আমরা পড়বো খুব গুরুত্বপূর্ণ, অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কৌণিক ভরবেগ। আমি আগের ক্লাসে কৌণিক ভরবেগ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো কৌণিক ভরবেগ কত হবে এখানে, না mvr = nh/2π, ঠিক আছে। mvr = nh/2π। এটা কিসের ছিল, না এটা তোমরা জানো, mvr = nh/2π বোর মডেলের যে পস্টুলেটস ছিল সেখান থেকে এই অ্যাঙ্গুলার মোমেন্টামকে বার করা হয়, mvr = nh/2π। এবারে প্রশ্ন তোমাদের মনে অনেকের জাগছে হয়তো, যে স্যার অরবিট না হয় বুঝলাম যে যেখানে ইলেকট্রন ঘোরে, কিন্তু স্যার অরবিটালস কি? অরবিটালস মানে তো বাংলা হলো কক্ষক, তাহলে অরবিটালস ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? না দেখো, অরবিটালস মানে মনে রাখবে, অরবিটালস হচ্ছে এমন একটা জায়গা যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার চান্স হচ্ছে সব থেকে বেশি, মানে ইলেকট্রনকে বেশি পরিমাণে ওই জায়গাতে পাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তাহলে সিম্পলভাবে মনে রাখবো আমরা যে অরবিটালস যেটা, অরবিটালস মানে দ্য প্লেস হোয়ার probability of finding electron is maximum, ঠিক আছে। তার মানে অরবিটালস হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি ইলেকট্রনকে অনেক বেশি পরিমাণে খুঁজে পাবে বা সম্ভাবনা থাকবে। এবং আরও একটা মানে ব্যাপার আছে অরবিটাল সম্পর্কে, এই যে অরবিটালসগুলো দেখলে না, এই অরবিটালসের যে জায়গা সেখানে ইলেকট্রন তার ওয়েভ লাইক নেচার দেখে। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়েছি, দেখবে ইলেকট্রনের দুরকম প্রপার্টি হয়, একটা ওয়েভ লাইক আর একটা পার্টিকেল লাইক, তাই না। তো এটাকে আমরা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলি বা দ্বৈত আচরণ বলি। তো এখানে এই পজিশানে মানে অরবিটালস যে পজিশান, সেখানে কিন্তু ইলেকট্রন তার এই ওয়েভ নেচারটাকে শো করবে। তাহলে মনে রাখবে, দ্য প্লেস হোয়ার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম অ্যান্ড ইলেকট্রন শোজ ইটস ওয়েভ লাইক নেচার, মানে তরঙ্গ ধর্ম বা ওয়েভ নেচারও বলতে পারো। ইলেকট্রন কি করবে, না তার তরঙ্গ ধর্মটা দেখাবে। এটাই হচ্ছে আমাদের অরবিটালস। তাহলে কি কি শিখলাম আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে, না একে ডিনোট করা হয় n, এবং এটা আইডিয়া দিয়েছিলেন সায়েন্টিস্ট বোর বা নিলস বোর। এটা আমাদেরকে আইডিয়া দেয় অরবিট বা কক্ষপথ সম্পর্কে, এবং এখান থেকে আমরা অরবিটালসের সংখ্যা কি করে বার করব, না n স্কোয়ার থেকে বার করব। n অরবিটালস কি বললাম, না এটা এমন একটা জায়গা যেখানে ইলেকট্রনকে ম্যাক্সিমাম খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে এবং এখানে ইলেকট্রন তার ওয়েভ লাইক নেচার প্রদর্শন করে। এবারে যদি জিজ্ঞেস করে তোমাকে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কত, না 2n স্কোয়ার তুমি বলবে। এরপরে প্রশ্ন হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr = nh/2π, এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, পরীক্ষার পারপাসে লাগে। এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা তুমি দেখলে, এই অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে বলা হয় অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম। একটু পরে দেখবে আমরা আবার একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়বো, সেই অ্যাঙ্গুলার মোমেন্টামের নাম অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়ে যাবে, সেটার আলাদা কিন্তু সিস্টেম রয়েছে। এখানে আমরা পড়তে চলেছি এখন কি, না অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা যাকে বাংলাতে কি বলা হয়, না গৌণ কোয়ান্টাম সংখ্যা। তো দেখো, এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার রয়েছে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে ডিনোট কি দিয়ে করি আমরা, না স্মল l দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে। তো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি করে, না দেখো যেরকম আমরা এখানে শিখলাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি করে, সেরকম আমরা এবার অ্যাজিমুথাল নিয়ে জানতে চলেছি। তো প্রথম পয়েন্ট হচ্ছে এগেন, যে এটা আবিষ্কার করেন কে, না গিভেন বাই বা ডিসকভার্ড বাই তোমরা লিখতে পারো বিজ্ঞানী সোমারফিল্ড, ঠিক আছে। সোমারফিল্ড বলে একজন বিজ্ঞানী ছিলেন, ইনি আবিষ্কার করেছিলেন। অ্যান্ড ডিনোটেড বাই, হয়েছে। ডিনোটেড বাই মানে তোমরা বুঝে গেছো কি লেটার দিয়ে আমরা এগুলোকে ডেজিগনেট করছি বা ডিনোট করছি, না এখানে স্মল l দিয়ে ডিনোট করছি। হলো 2 নম্বর বলা হচ্ছে ইট গিভস আস আইডিয়া অ্যাবাউট সাবসেল
কি সম্পর্কে আমাদেরকে আইডিয়া দিচ্ছে? সাবসেল অথবা এটাকেই বলা হয় সাব অরবিট। ঠিক আছে, যেমন তোমরা অরবিট শিখলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে, সেরকম এরা আমাদেরকে কি ব্যাপারে আইডিয়া দেয় না সাবসেল অথবা সাব অরবিট সম্পর্কে আইডিয়া দেয়। তাহলে নিশ্চয়ই সাব অরবিট মানে বুঝতে পেরে গেছো যে এটার মানে হচ্ছে উপকক্ষপথ। অরবিট মানে কক্ষপথ ছিল, তাহলে সাব অরবিট আর সাবসেল মানে উপকক্ষপথ। এবং মনে রাখবে এই যে অরবিটালের কনসেপ্ট পড়লে না তোমরা, যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার চান্স ম্যাক্সিমাম, এই সাব অরবিট বা সাবসেলের মধ্যেই অ্যাকচুয়ালি অরবিটাল থাকে। তাহলে এবারে মনে রাখবে যে সাব অরবিট কন্টেন্স অরবিটাল। ঠিক আছে, কীরকম আমি তোমাদেরকে যদি সিম্পলভাবে বোঝাতে চাই, ধরো তোমার পুরো বাড়ি, ঠিক আছে, তোমার পুরো বাড়িটাকে তুমি একটা সাব অরবিট মনে করো। ঠিক, এবার প্রত্যেকের বাড়ির মধ্যে রুম আছে, কারো দুটো, কারো তিনটে, কারো চারটা, বিভিন্ন টাইপের রুম আছে, বিভিন্ন সংখ্যার রুম আছে। তো সেই সংখ্যার যে রুম বা বিভিন্ন টাইপের যে রুম, সেই রুমগুলোকে বলা হয় অরবিটাল। তাহলে সাব অরবিট মানে হচ্ছে পুরো আমার বাড়ি, এবং সেই বাড়ির মধ্যে রুমগুলোকে কি বলা হয় না অরবিটাল। এই রকম সাব অরবিট আছে কতগুলো দেখো, এই রকম সাব অরবিট 4 রকম টাইপের আছে। কত রকম টাইপের বললাম না 4 রকম টাইপের। কি কি 4 রকম টাইপ? একটা হচ্ছে এস, একটা হচ্ছে পি, একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে এফ। এই 4 রকম টাইপের আমাদের সাব অরবিট রয়েছে, এবং এদের প্রত্যেকের অরবিটাল কতগুলো করে আছে সেইটা আমরা এবার স্টাডি করব। দেখো, অরবিটাল এই এস যখন সাব অরবিট থাকবে তার অরবিটাল সংখ্যা হচ্ছে একটা হয়েছে, এবং এটাকে আমরা এরকম টাইপের বক্স দিয়ে ডিনোট করি। মানে দেখো এই বক্সের ভেতরে কোনো ঘর নেই, মানে একটাই বাড়ি, একটাই তার রুম, হ্যাঁ কি না? এবারে দেখো পি যেটা, তার অরবিটাল সংখ্যা হচ্ছে 3টে, মানে তার বাড়িতে 3খানা রুম থাকে। এই দেখো, একটা রুম, দুটো রুম, 3টে রুম, আর এর তো একটাই রুম ছিল এখানে, তাই না? এবারে দেখো ডি, ডি এর হচ্ছে অরবিটাল সংখ্যা কটা? 5টা। তাহলে এর বাড়িতে রুম সংখ্যা কটা রয়েছে? 5টা। তাহলে দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 5খানা রুম হলো। আর এফ যেটা রয়েছে তার বাড়িতে রুমের সংখ্যা কটা না 7টা রুম রয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 হলো। তাহলে কি শিখলাম এখান থেকে না সাব অরবিট মানে হচ্ছে এসপিডিএফ, যেখানে সাব অরবিট মানে উপকক্ষপথ, এবং তার মধ্যে যারা যারা থাকে তারা হচ্ছে অরবিটালস, যেখানে এস এর জন্য অরবিটাল একটা, পি এর জন্য 3টে, ডি এর জন্য 5টা, এফ এর জন্য 7টা, এবং এদের প্রত্যেকের জন্য এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু ফিক্সড, এবং এটা মনে রাখতে হবে। কীরকম? এস অরবিটালের জন্য এল এর ভ্যালু হচ্ছে ফিক্সড আছে 0, পি অরবিটালের জন্য এর ভ্যালু হচ্ছে 1, ডি অরবিটালের জন্য 2, এবং এফ অরবিটালের জন্য 3। এই পার্টটা পুরোটাই কিন্তু মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ পোরশন এটা, যে সাব অরবিট থেকে অরবিটালের কনসেপ্ট এবং এদের প্রত্যেকের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। এরপরে আমরা যেটা চলে আসছি, দেখো এখানে একই রকম নাম্বার অফ অরবিটালস। নাম্বার অফ অরবিটালস, আগেরটাতে আমরা নাম্বার অফ অরবিটালস কত লিখেছিলাম? n², সেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে বেরিয়েছিল। তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে বেরোলে কত আসবে ফর্মুলা না 2l+1। এইটি হচ্ছে এখানে নাম্বার অফ অরবিটালস, এবং এইখানে আমরা মনে রাখবো যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কত হবে না 2 × 2l+1। আগেরটাতে ছিল n², তার ইলেকট্রন সংখ্যা ম্যাক্সিমামের জন্য তুমি 2n² করেছিলে। তাহলে এখানে অরবিটাল সংখ্যা কত এসছে? 2l+1। তাহলে একই রকম দেখো ইলেকট্রন সংখ্যার আগেও একটা 2 গুণ হয়ে গেছে, মানে ডবল হয়ে গেছে, 2 × 2l+1। এইটি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন। এবারে দেখো নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নতে আসছি আমরা, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। যেমন কৌণিক ভরবেগ তোমরা এই জায়গাতে বার করলে mvr = nh/2π দিয়ে, এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে দেখো ভালো করে খেয়াল রাখবে না, √l × l+1 × h/2π। এবং এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তোমরা দেখলে, এই অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে বলা হবে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে, ঠিক আছে? অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে √l × l+1 × h/2π।
2 পাই। এটা কখন লাগাবো? যখন কোশ্চেনে অরবিটাল শব্দ বলা থাকবে বা এসপিডিএফ দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করবে। আর এইখানে যখন প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে এরকম এন দিয়ে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে, তখন এটার নাম হবে অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম। তার ফর্মুলা কত? mvr = nh/2 পাই। এইটুকু যেন ক্লিয়ার আইডিয়া থাকে যে অরবিট জানতে চাইছে কোশ্চেনে নাকি অরবিটাল জানতে চাইছে। ঠিক আছে, প্রশ্নে কিন্তু অরবিট বা অরবিটাল মেনশন করা থাকবে না, তোমাকে দেখে চিনতে হবে এটা অরবিট জানতে চাইছে না অরবিটাল জানতে চাইছে। সেটা আমি যখন প্রশ্ন অ্যান্সার করাবো তখন দেখতে পাবে কি করে মানে এটাকে জাজমেন্ট করতে হবে যে কোনটা অরবিট আর কোনটা অরবিটাল। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর একটা স্পিন কোয়ান্টাম নাম্বার। আমরা প্রথমে ম্যাগনেটিক নিয়ে আলোচনা করি, তারপরে স্পিনে আসছি। দেখো তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি বলছে না, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার প্রথমেই বলা হচ্ছে গিভেন বাই, কোন বিজ্ঞানী দিয়েছিলেন না, গিভেন বাই বিগ সায়েন্টিস্ট লিন্ডে। ঠিক আছে, অ্যান্ড ডিনোটেড বাই, কি দিয়ে ডিনোট করব আমরা একে না, একে আমরা ডিনোট করব স্মল এম দিয়ে। ঠিক আছে, স্মল এম দিয়ে ডিনোট করব। এরপরে 2 নম্বরে আসছি আমরা। দেখো এটা আমাদেরকে কি বিষয়ে আইডিয়া দেবে না, এটা আমাদেরকে ইলেকট্রনের ওরিয়েন্টেশন সম্পর্কে আইডিয়া দেবে। তাহলে ইট গিভস আস আইডিয়া অ্যাবাউট ওরিয়েন্টেশন অফ ইলেকট্রন, ইলেকট্রনগুলোর ওরিয়েন্টেশন সম্পর্কে আমাকে আইডিয়া এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দেবে। 3 নম্বর কাজ হচ্ছে এর মান কি করে আমরা ডিনোট করব। দেখো মনে রাখবে ভ্যালু অফ এম, এম এর যে মান সেটা কিন্তু ডিপেন্ড করে কার উপরে, ডিপেন্ডস অন এল, মানে একটু আগে যে তোমরা পড়ে এলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সেই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপরে কিন্তু এর ভ্যালু ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে দেখো, বলছে যদি এল এর মান 0 হয় তাহলে এম এর মান হবে 0, এবং এই জায়গায় আমি একটা ছোট্ট ফর্মুলা টাইপ বলতে পারো, মনে রাখতে পারো, এম এর ভ্যালুটা -l থেকে +l পর্যন্ত সমস্ত মান শো করতে পারে। ঠিক আছে, তো এটাকেই আমি এক্সাম্পল ফর্মে দেখে দিচ্ছি যে -l থেকে +l বলতে কি বোঝানো হয়। মানে ধরো যদি এখানে এল এর মান 0 হয়, কোন সাব অরবিটের জন্য 0 হয় তোমরা পড়লে, এস এর জন্য, তাহলে এম এর মান কত? 0, -0 থেকে +0 মানে তো আলটিমেট 0 আসছে। এবারে ধরো পি যদি সাব অরবিট তোমাকে বলে বা সাবসেল বলে, তাহলে তার জন্য এল এর মান কত পড়ে এলে? 1 পড়ে এলে, তখন এম এর মান কত হবে বলো তো না, -1 থেকে +1 পর্যন্ত সমস্ত ভ্যালু। মানে কি কি হতে পারে এখানে, -1 হতে পারে, 0 হতে পারে এবং +1 হতে পারে। এই 3টে ভ্যালুই সম্ভব -1 থেকে +1 এর মধ্যে। এবারে যখন তোমরা ডি অরবিটাল পড়লে বা সাব অরবিট পড়লে, তখন সেখানে এল এর মান কত পড়লে? 2 পড়লে। তাহলে এই তথ্য অনুযায়ী এম এর মান কত হওয়া উচিত না, -2 থেকে +2 পর্যন্ত সমস্ত ভ্যালু হওয়া উচিত। ডি এর মান এখানে -2 থেকে +2 হলে -2 -1 0 +1 +2 এগুলোই হতে পারে। আর এফ অরবিটাল বা সাব অরবিটের ক্ষেত্রে এল এর মান যখন 3, তখন এম এর মান কত? -3 থেকে +3 পর্যন্ত হতে পারে, মানে -3 -2 -1 0 +1 +2 +3। ঠিক আছে, এই ঘটনাগুলোকে কি বলা হচ্ছে না, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটা ডিপেন্ড করছে কার উপরে না, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুর উপরে, -l থেকে +l। তার মানে এর মধ্যে যতগুলো ভ্যালু আছে ততগুলো ভ্যালু কিন্তু থাকতে পারে। এবারে আরেকটা কথা বলে দিই এখানে, গুরুত্বপূর্ণ তথ্য, যদি ওটা ম্যাগনেটিকের নয়, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যালু অফ এল, এল এর যে ভ্যালুটা, এম এর ভ্যালুটা তো আমরা বুঝতে পারলাম যে এখানে এল এর উপর ডিপেন্ড করে, তাহলে এল এর ভ্যালু ডিপেন্ড করে কার উপরে না, এল এর ভ্যালু দেখো ডিপেন্ড করবে এন এর উপরে, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, এল এর ভ্যালু হচ্ছে n-1 হবে, হলো। এবং মনে রাখবে রেঞ্জ এখানে একটা দেওয়া হয়, যে কি রেঞ্জের মধ্যে না, 0 থেকে n-1 পর্যন্ত সমস্ত ভ্যালু এই এল বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দেখাতে পারে। এটা একটু মনে রাখবে, এই জায়গাটা কোশ্চেন করার জন্য লাগবে। দেখবে যে এইখান থেকে এন এর যে ভ্যালু দেওয়া থাকলে তুমি সেখান থেকে এল এর ভ্যালু বার করতে পারো, এবং 0 থেকে n-1 রেঞ্জের মধ্যে সমস্ত ভ্যালু কিন্তু এ দেখাতে পারবে, হলো। আচ্ছা, এবারে দেখো নেক্সট আমরা চলে আসছি এখানে না, স্পিন কোয়ান্টাম নাম্বার হয়েছে। এই যে স্পিন কোয়ান্টাম নাম্বার দেখছো, দেখো নামের মধ্যে অ্যান্সার আছে না, স্পিন কোয়ান্টাম নাম্বার মানে হচ্ছে যে ঘূর্ণন। তাহলে এরা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেবে, যে ইলেকট্রনের রোটেশন কিভাবে হয়ে থাকে। তাহলে এবারে প্রথম পয়েন্ট আমরা আগে একটু জেনে নিই, এটা যে এটা আবিষ্কার করেছিলেন কে না, দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, একজনের নাম গোল্ডস্মিথ আর একজনের উলহেনবাখ। তাহলে গিভেন বাই গোল্ডস্মিথ অ্যান্ড উলহেনবাখ, দুজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন, অ্যান্ড ডিনোটেড বাই,
তাহলে এটাকে ডিনোট করবে কি দিয়ে, না উপরে লেখাই আছে দেখো এস দিয়ে ডিনোট করা হবে, যেমন এটাকে এম দিয়ে ডিনোট করলে এটাকে এস দিয়ে ডিনোট করা হবে। হলো 2 নম্বর হচ্ছে আইডিয়া কি ব্যাপারে দিল, না ইট গিভস আস আইডিয়া অ্যাবাউট দ্য রোটেশন, অর এটাকে তুমি স্পিনও বলতে পারো, কার না অফ ইলেকট্রন, ইলেকট্রনের স্পিন সম্পর্কে এখানে আইডিয়া বা রোটেশন সম্পর্কে আইডিয়া দেওয়া হলো। কি আইডিয়া দেওয়া হলো, এখানে বলা হলো যে ইলেকট্রন অরবিটের চারপাশে দুটো ভাবে ঘুরতে পারে, আইদার ক্লকওয়াইজ প্লাস হাফে ঘুরতে পারে, না হলে অ্যান্টি ক্লক মাইনাস হাফে ঘুরতে পারে। কীরকম ব্যাপারটা বলা হলো দেখো, যদি ধরো এইটা তার ইলেকট্রন কক্ষপথে ঘুরতে থাকে ইলেকট্রনটা, তাহলে এই ইলেকট্রনটা কি হতে পারে, ধরো এই দিকে এতটা পর্যন্ত ঘুরতে পারে, ঠিক আছে। তাহলে এটাকে আমি ধরো মেনে নিলাম প্লাস হাফ রোটেশন হয়েছে, মানে প্লাস হাফই রোটেশন করেছে, ধরো আমি এটাকে প্লাস মেনে নিচ্ছি। এবারে ধরো এখান থেকে এই ইলেকট্রনটাই আবার কি করে, না মাইনাস হাফ রোটেশন করতেও পারে, ঠিক আছে। এটা ধরো তার কক্ষপথে ঘুরে আছে, এটা দেখো উল্টো দিকে ঘুরছে, ধরো এটাকে আমি মাইনাস হাফ মেনে নিলাম, তোমরা উল্টোটাও মানতে পারো, একই ব্যাপার। তাহলে আমরা ইলেকট্রনের এই রোটেশনটাকে প্লাস হাফ বললাম, এবং এই উল্টো দিকে যে রোটেশনটা দেখলে এই উল্টো দিকে রোটেশনটাকে কি বলা হলো, না মাইনাস হাফ। বলছে ইলেকট্রনের এই দু রকমই রোটেশন সম্ভব, আইদার প্লাস হাফ আর না হলে মাইনাস হাফ, মানে তুমি একটাকে ক্লক মানতে পারো আর একটাকে অ্যান্টি ক্লক। ধরো এটাকে তুমি যদি মানো তাহলে এটা তোমার হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন হয়ে গেল, আর এই যে রোটেশনটা তুমি দেখলে এটা তোমার কীরকম রোটেশন হলো, না অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলো। স্পিন কোয়ান্টাম নাম্বার এই আইডিয়াটা মেনলি দিয়ে থাকে। এবারে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে শিখব, এটার নাম হচ্ছে স্পিন মাল্টিপ্লিসিটি। স্পিন মাল্টিপ্লিসিটি, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষাতে কিন্তু কোশ্চেন এসেছে স্পিন মাল্টিপ্লিসিটি থেকে। তো স্পিন মাল্টিপ্লিসিটির কি ফর্মুলা আছে, না স্পিন মাল্টিপ্লিসিটি সমান দেখো না 2s+1 হয়েছে। স্পিন মাল্টিপ্লিসিটি মানে কত, 2s+1। এবারে প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে এস এর ভ্যালুটার উপর কিছু একটা ডিপেন্ড করে আছে, তাহলে এসটা নিশ্চয়ই স্পিন কোয়ান্টাম নাম্বার। এটার মান কত দেখো, এস এর মান হচ্ছে +-a/2 হয়েছে। এবার প্রশ্ন আসলো স্যার এ কি, এ হচ্ছে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, এ মানে হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে। এ কে কি বলা হচ্ছে, আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা বা অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। তাহলে তুমি যদি এখানে +-a/2 এর ভ্যালু বসিয়ে দাও তাহলে এস পাবে, এস এর ভ্যালু এখানে বসিয়ে দিলে তুমি স্পিন মাল্টিপ্লিসিটি পাবে। স্পিন মাল্টিপ্লিসিটি ভালো করে দেখে রাখবে, পরীক্ষাতে কিন্তু অনেকবার কোশ্চেন এসেছে, ঠিক আছে। এইটি হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আইডিয়া। এবারে আমি এই রিলেটেড কতগুলো প্রশ্ন করিয়ে দিচ্ছি দেখো, যেগুলো কিন্তু পরীক্ষার পারপাসে খুব গুরুত্বপূর্ণ এবং অনেকবার এই কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে। দেখো এই দুটো টাইপের কোশ্চেনই আমরা ডিসকাশন করব। এই দুটো টাইপের কোশ্চেন কিন্তু কমন একদম, ঠিক আছে। নিটে তো প্রত্যেক বছর এই জায়গাটা থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, এখন যেই মেনেও জিজ্ঞাসা করে, বোর্ড লেভেলেও এই কোশ্চেনগুলো আসতে শুরু করেছে। খুব ভালো করে এই কোশ্চেন প্র্যাকটিস করবে, কারণ কোয়ান্টাম নাম্বার এই আইডিয়া না থাকলে তোমার কিন্তু এই কোশ্চেন করা সম্ভব নয়। আমি একটা এমনি টাইপ কোশ্চেন দেখাচ্ছি, তারপর একটা এটা পিওয়াইকিউ একটা এক্সামের কোশ্চেন, সেটা আমি নিয়ে ডিসকাশন করছি। দেখো প্রথমে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টাম নাম্বার সেট ইজ কারেক্ট, ঠিক আছে। মানে এদের যে চারটা সেট, তোমাকে এরকমই চারটা সেটে সাজানো থাকবে, তোমাকে বলবে আইদার কারেক্ট কোনটা নয়তো ইনকারেক্ট কোনটা। আমি দু রকম টাইপের কোশ্চেন নিয়ে এখানে রেখেছি। দেখো তোমাকে প্রথমে বলেছে এখানে এন এর মান কত দেওয়া আছে, ফার্স্ট অপশানে চেক করো 2। তাহলে এন এর মান যদি 2 হয়, এল এর মান কত হতে পারে, তোমরা একটু আগে পড়লে যে এল এর মান n-1 হতে পারে, এবং রেঞ্জটা আমি বললাম 0 থেকে n-1 পর্যন্ত সমস্ত ভ্যালু দেখাতে পারে। তাহলে যদি এটা 2 হয় তার মানে এর ভ্যালুটা কত হতে পারে, দেখো তো এর যে ভ্যালুটা, এর ভ্যালুটা 1 হতে পারে, এবং 1 মানে 0 থেকে 1 রেঞ্জের মধ্যে সমস্ত ভ্যালু, তার মধ্যে 0 আসতে পারে, তোমরা এভাবেও ভাবতে পারো। এবারে দেখো এই জায়গায় যখন এটা 0 এলো, তার মানে দেখো এই এম এর যে ভ্যালুটা রয়েছে, এই এম এর ভ্যালুটা কি হচ্ছে এখন -1। তাহলে দেখো এই এল এর ভ্যালু তো চলে এসছে এখানে 0, তাহলে এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি -1 আসা সম্ভব, মানে অ্যাকর্ডিং টু অপশানে দেখো এখানে -1 কিন্তু আসা সম্ভব নয়। কিন্তু ওয়েট করো, এবার এল এর মান এখানে অ্যাকচুয়ালি কত এসছে গো, 1। ভালো করে খেয়াল রাখবে এই জায়গাটা, এইখানে 0 দেখে কেউ বলবে না যে স্যার এম এর মান -1 হতে পারে না। এল এর মান অ্যাকচুয়ালি কত, 1। রেঞ্জটা 0 থেকে 1 এর মধ্যে হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল মান তো n-1 থেকে 1 পেলে। তাহলে যদি এটা 1 পাও, দেখো তো এম এর মান -1 থেকে +1 পর্যন্ত সমস্ত ভ্যালু হতে পারে না, m -l থেকে +l, তাহলে দেখো তার মধ্যে -l কিন্তু আছে। এবং s এর ভ্যালু কি না -1/2, যদিও এইগুলোর উপরে খুব বেশি পরিমাণে ডিপেন্ড করবে না, তবু আমি বলে দিচ্ছি যে m এর যদি ভ্যালু প্লাস হয় তাহলে s এর ভ্যালুও প্লাস হবে, এইটা সবসময় মনে রাখবে। মানে ধরো m
যদি এখানে +1 হয় তাহলে এস এর ভ্যালু হবে +1/2, এটা তো +1/2 আইদার -1/2, এই দুটোতে হতে বাইরে কিছু হতে পারে না, শুধু সাইনটা ডিপেন্ড করে। দেখো এখানে এম এর ভ্যালু কত ছিল, -1, তাই এটা -1/2, শুধু সাইনটা। তার মানে যে জায়গাটা ভালো করে বললাম, গুরুত্ব সহকারে দেখবে এই জায়গাটা, যে এটা যদি 2 হয় তাহলে 2 হলে এর অরিজিনাল ভ্যালু কত, 1, 1-এর মধ্যে তো 0 থেকে 1 রেঞ্জের মধ্যে 0, এটা ঠিক আছে। কেউ আবার এইটা ভাববে না যে এটা 0 মানে তাহলে এম এর ভ্যালু তো 0 হওয়া উচিত, তাহলে এই সেটটা হয়তো ভুল আছে, কিন্তু না, অ্যাকচুয়ালি এল এর ভ্যালু কত, 1, তাহলে 1 মানে -1 থেকে +1 পর্যন্ত সমস্ত রেঞ্জের ভ্যালুও দেখাবে, তার মধ্যে -1 পড়ে। ক্লিয়ার? তাহলে এই যে সেটটা তুমি দেখলে এটা কারেক্ট সেট আছে। এবারে 2 নম্বরে এসো, তাহলে 2 নম্বরে কি দেওয়া আছে দেখো তো, এইখানে তোমার 3 দেওয়া আছে, তাহলে এটা যদি 3 হয় তাহলে এর ভ্যালুটা কত হতে পারে, অ্যাকর্ডিং টু n-1 2, তাই না? তো 2 মানে কি 0 থেকে 2 রেঞ্জের মধ্যে সমস্ত ভ্যালুতেই দেখাতে পারে, তাহলে 2 কিন্তু তার ভ্যালু হতে পারে। ইয়েস, এবারে এটা যদি 2 হয় তাহলে m এর রেঞ্জটা কত, -2 থেকে +2 পর্যন্ত সমস্ত রেঞ্জ, তাহলে -2 -1 0, তাহলে 0 কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ে। আর এখানে দেখো +1/2 দেওয়া আছে, এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে এই যে সেটটা তোমরা দেখলে, দেখো এই সেটটাও কিন্তু একদম কারেক্ট সেট আছে। ক্লিয়ার একদম আশা করি। এবারে 3 নম্বর সেটটাতে এসো, এটাতে কি আছে দেখো তো, এখানে প্রথমে দেওয়া আছে 2, মানে n এর মান 2, তাহলে n এর মান 2 হলে l এর মান কত হয় না, তুমি বলবে স্যার n-1, তাহলে l এর মান তো এখানে 1 হওয়ার কথা। 1 মানে রেঞ্জও যদি আমি বলি 0 থেকে 1-এর মধ্যে সমস্ত ভ্যালু হওয়ার কথা, তাহলে যদি 0 থেকে 1-এর মধ্যে হয় সেখানে তো এই যে ভ্যালুটা 3, এইটা তো কোনোদিন আসা সম্ভবই নয়, হ্যাঁ কি না? কারণ এর তো ভ্যালু আছে 1, তাহলে 1 হলে আইদার 0 হতে পারে নয়তো 1 হতে পারে, কিন্তু 3 তো সম্ভব নয়। দ্বিতীয়ত এটা যখন 1 আসবে এর ভ্যালুটা -2ও বা সম্ভব কি করে, কারণ 1 মানে তো তুমি জানো -1 থেকে +1 রেঞ্জের মধ্যে সমস্ত ভ্যালু আসবে, তার মানে এই ভ্যালুটাও ভুল দেওয়া আছে। তাহলে এই যে সেটটা দেখলে এই সেটটা হচ্ছে ইনকারেক্ট সেট, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন কিন্তু এই প্যাটার্নে তোমাকে সলভ করতে হবে, কিন্তু এটা আমি অনেক ভেঙে বললাম, এবারে প্র্যাকটিস করে এই জায়গাটাকে অনেক বেশি পরিমাণে সার্ভ তোমাদেরকে করতে হবে। তো সেই রিলেটেড আরেকটা কোশ্চেন এখানে দেখো, এখানে জানতে চেয়েছে ইনকারেক্ট সেট অফ কোয়ান্টাম নাম্বার, তাহলে আমরা স্পিডে কি করে করব দেখো। তাহলে এটা যদি 4 হয়, ভালো করে শুনবে, তাহলে এর ভ্যালুটা কত, 3, তাহলে 3 মানে কত হতে পারে, 0 1 2 3, দেখো 0 আছে, তাহলে এটা এখন অবধি ঠিক আছে। এটা যদি 3 হয়, ভালো করে শুনবে, এর ভ্যালুটা 3, তাহলে এর রেঞ্জ কত, -3 থেকে +3, তাহলে -3 থেকে +3 মধ্যে 0 পড়ে, তাহলে এটাও কারেক্ট। আর এটার সাথে তো সম্পর্ক নেই, এটা ঠিকই আছে। তাহলে 4 হলে এটা 0 হতে পারে, এটা 0 হতে পারে, এটা +1 হতে পারে, তাহলে এই যে সেটটা আমরা দেখলাম এই সেটটা কিন্তু কারেক্ট সেট ছিল, আমাকে ইনকারেক্ট জানতে চাইছিল, তাহলে অপশানে হলো না। এবারে বিতে এসো, বিতে এখানে বলেছে এর মান 3 বলা আছে, তাহলে 3 যখন বলবে তখন এর মান কত গো না, 3 - 1 তোমরা জানো, তার মানে এর মানটা হবে 2, এই যে এল এর মান n-1 তোমরা জানো, তাহলে 2 মানে রেঞ্জটা কি আছে, 0 1 এবং 2, এই তিনটা মান দেখো, তার মধ্যে কিন্তু 1 আছে, তাহলে 1 কিন্তু কারেক্ট। এবারে দেখো যখন 2 হবে এর রেঞ্জটা কত, -2 থেকে +2, কারণ বারবার বললাম এম এর মান -l থেকে +l, এল এর মান কত 2 এখানে, তাহলে -2 থেকে +2, যার মধ্যে অবভিয়াসলি +1 পড়ে, তাহলে এটাও কারেক্ট। আর এটা এখানে কত দেওয়া আছে না, -1/2 দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, এইগুলো ম্যাচ করলেই অ্যান্সার। এবারে দেখো এইখানে এসো, সি এর অপশান, এখানে কত দেওয়া আছে, n 2, তাহলে n যদি 2 হয় তাহলে এখান থেকে l এর মান কত গো, n-1, মানে 1 দেওয়া আছে, তাহলে 1 মানে কি 0 থেকে 1 রেঞ্জের মধ্যে যা যা পড়ে, মানে 0 আর 1ই পড়ে, তাহলে 0 দেওয়া আছে, তাহলে এটা কি আছে, কারেক্ট আছে। এটা যদি 1 হয় তাহলে m এর মান কত, -1 থেকে +1, তাহলে -1 থেকে +1 এর মধ্যে 0 পড়ে, -1 0 +1 এইভাবে 0 পড়ে, আর এটা তো +1 যেমন আছে আছে, তাহলে এটাও ঠিক, এটাও ঠিক। এবারে দেখো অপশান ডিতে, অপশান ডিতে কি বলা হয়েছে, এটা 3 দেওয়া আছে, ভালো কথা, 3 হলে এটার মান কত গো 2, তাহলে 2 মানে তুমি বলবে স্যার 0 1 2, তিনটা সম্ভব, তাহলে অবশ্যই 1, তার মানে এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে তুমি এসো এবার, তাহলে এর মান তো 2 পেলে, তাহলে রেঞ্জ তো এর -2 থেকে +2 এর মধ্যেই থাকবে, এর তো বাইরে যাবে না। কিন্তু দেখো এম এর মান কত দেওয়া আছে এখানে কোশ্চেনে, -3, কি করে সম্ভব, এল তো দেখাচ্ছে 2, তাহলে -2 থেকে +2 রেঞ্জের মধ্যেই সব সম্ভব, তাহলে -3 সম্ভব নয়, তাহলে এই জায়গাটা কি হলো, এইটি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই যে লাস্টের যে সেটটা পড়লে এইটি হচ্ছে তোমার ইনকারেক্ট সেট, অপশান ডি, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, কম্পিটিটিভে প্রায় সেই কোশ্চেন এগুলো আসে, ঠিক আছে। আমরা এই যে অরবিটালস পড়লাম না, এসপিডিএফ, এই 4টা অরবিটালস পড়লাম আমরা, এই 4টা অরবিটালসের শেপ সম্পর্কে একটু আইডিয়া করব। এখান থেকেও কিন্তু প্রশ্ন পরীক্ষাতে জিজ্ঞেস করে, কিভাবে জিজ্ঞেস করে আমি সেটা বলছি। তো প্রথমেই দেখো অরবিটালস লেখা আছে 4খানা, এসপিডিএফ। আমরা প্রথমে আগে এস অরবিটাল নিয়ে একটু পড়াশোনা করি, যে এস অরবিটাল অ্যাকচুয়ালি দেখতে কীরকম।
এস অরবিটালস হয়েছে। দেখো এস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। কি কি? প্রথম কথা মনে রাখবে, এই যে এস অরবিটাল রয়েছে, এই এস অরবিটাল এর মানে শেপটা হচ্ছে স্ফেরিক্যাল টাইপ। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট আমরা কি লিখব, যে এস অরবিটাল ইজ স্ফেরিক্যাল ইন শেপ। ঠিক আছে, এইটা মনে রাখবো, মানে এর শেপটা কীরকম না স্ফেরিক্যাল। 3 নম্বর বলা হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন প্রেজেন্ট, মানে এই যে এস অরবিটাল ইলেকট্রন প্রেজেন্ট থাকে সেখানে তার ডিস্ট্রিবিউশনটা কীরকম হয় না ইকুয়ালি হয়, সমানভাবে হয়। 3 নম্বর কথা বলা হচ্ছে এই অরবিটালের নো পার্টিকুলার ডিরেকশন, এই অরবিটালের কোনো নির্দিষ্ট ডিরেকশন বা কোনো অভিমুখ কিন্তু থাকবে না, কোনো পার্টিকুলার ডিরেকশন নেই। 4 নম্বর পয়েন্ট আমরা মনে রাখব নোড অথবা নোডাল প্লেন এর সংখ্যা কত 0। ঠিক, তাহলে এস অরবিটালের আকৃতি কীরকম বললাম স্ফেরিক্যাল, এর ইকুয়াল ডিস্ট্রিবিউশন থাকে এবং এই জায়গায় কোনো পার্টিকুলার ডিরেকশন কিন্তু তার থাকে না, এবং বলা হলো নোড বা নোডাল প্লেন কত 0। এবার তোমাদের আশা করি প্রত্যেকেরই মনে প্রশ্ন জাগছে যে স্যার নোড বা নোডাল প্লেন কি। দেখো নোড বা নোডাল প্লেন শব্দটার অর্থটা হলো যে এইটা এমন একটা পজিশান যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার চান্স হচ্ছে একদম মিনিমাম বা কম। তোমরা একটু আগে অরবিটালস পড়ছিলে না, অরবিটালসে দেখবে আমি বলেছিলাম যে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার চান্স হচ্ছে সবথেকে বেশি হয়েছে, আর নোড হচ্ছে এমন একটা জায়গা মনে রাখবো যে প্রবাবিলিটি of finding the electron is minimum, বা অনেকে জিরোও বলে থাকে, অলমোস্ট জিরো। ঠিক আছে, প্রায় জিরো, যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায় না। অলমোস্ট তোমরা এখান থেকে জিরো লিখতে পারো, প্রায় এখান থেকে অলমোস্ট জিরোও লিখতে পারো, প্রায় খুঁজে পাওয়া যায় না বললেই চলে। ঠিক আছে, তো দেখো এবারে এস অরবিটাল দেখতে কীরকম হয়, আমরা এর ডায়াগ্রামটা আঁকতে চলেছি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। ঠিক আছে, তাহলে প্রথমেই দেখো বলে দেওয়া হয়েছে শেপটা কীরকম হবে না স্ফেরিক্যাল শেপ হবে। দেখো হয়েছে স্ফেরিক্যাল, এবং এই যে ইলেকট্রনগুলো প্রেজেন্ট আছে না, এই যে দেখো এইগুলো সবই হচ্ছে তার কি না ইলেকট্রন। এই যে ভেতরে যা দেখতে পাচ্ছ এই সবই কি রয়েছে না ইলেকট্রন। তাহলে দেখো এর শেপটা হচ্ছে স্ফেরিক্যাল এবং ইলেকট্রনগুলো দেখো এখানে কিন্তু সমানভাবে বিন্যস্ত রয়েছে, হ্যাঁ কি না, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড রয়েছে। তাহলে দেখো তো নোডাল প্লেন এখানে তুমি কোথাও খুঁজে পেলে কি, বা নোড কোথাও খুঁজে পেলে, মানে এমন কোনো জায়গা তুমি এখানে দেখতে পাচ্ছ কি যে যেখানে ইলেকট্রনকে কিন্তু একদমই পাওয়া যাবে না, নেই তো, কারণ ইলেকট্রন তো সমানভাবে সব দিকে বিন্যস্ত রয়েছে। এইটি যে অরবিটালটা দেখলে এই অরবিটালটা আমাদের কি অরবিটাল না এটাই হচ্ছে আমাদের এস অরবিটাল। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা নেক্সট চলে যাচ্ছি, দেখো নেক্সট অরবিটালে পি অরবিটাল। নেক্সট আমরা চলে যাচ্ছি দেখো পি অরবিটাল সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, তো পি অরবিটাল সম্পর্কে প্রথমেই আমরা জেনে নেব যে এর যে শেপটা রয়েছে, এর শেপটা কীরকম না এর শেপটা হচ্ছে সিঙ্গেল ডাম্বেল, সিঙ্গেল ডাম্বেল শেপ হয়েছে। ডাম্বেল কীরকম মানে সেই যে দেখবে জিমে যেগুলো পাওয়া যায়, ঠিক আছে, দুদিকে ওয়েট লাগানো থাকে, মাঝখানে একটা রড থাকে, সেরকম টাইপের শেপ এরা কিন্তু প্রদর্শন করতে পারে। আমরা এখন ড্রয়িং করব, দেখতে পাবো। 2 নম্বর পয়েন্ট মনে রাখবো যে এখানে যে নোড বা নোডাল প্লেন তুমি যাই বলো না কেন, এই নোড বা নোডাল প্লেনের সংখ্যা ফিক্সড। কটা হবে নোড এখানে না একটি নোড হবে। ঠিক আছে, কীরকমভাবে একটা নোড পড়ে না পড়ে সেগুলো আমরা এবারে স্ট্রাকচারের থ্রু দিয়ে ডিটারমাইন করব। দেখো এই যে পি অরবিটাল তুমি দেখলে, এই পি অরবিটাল 3টে ডিরেকশানে কিন্তু তার ইলেকট্রনকে সাজাতে পারে। কীরকম 3টে ডিরেকশান, একটা হচ্ছে পিএক্স ডিরেকশানে সাজাতে পারে, একটা পিওয়াই ডিরেকশানে সাজাতে পারে, আর একটা পিজেড ডিরেকশানে সাজাতে পারে। দেখো তাহলে কি বলছিলাম আমরা না পিএক্স অরবিটালের পিওয়াই এবং পিজেড এই 3টে অরবিটালের আমরা শেপ ড্রয়িং করতে চলেছি। এবার তো কি করে করব, দেখো প্রথমে আমরা পিএক্স অরবিটালের শেপটা ড্রয়িং করি। দেখো পিএক্স মানে কি ইলেকট্রন এক্স অক্ষ বরাবর প্রেজেন্ট থাকবে, তার মানে ওয়াই জেডে থাকবে না। তাহলে এটাকে দেখতে কীরকম লাগছে দেখো দেখি, এটা তোমার এক্স অক্ষ প্লাস এক্স মাইনাস এক্স ধরে নাও, এটা তোমার ওয়াই অক্ষ হয়েছে, আর এইটা তোমার কি অক্ষ না জেড অক্ষ। ঠিক আছে, এই যে এটা এক্স, এই দিকটা তোমার ওয়াই, আর এই দিকটা তোমার জেড, তাই না, এটা তোমার জেড অক্ষ। এবারে দেখো এই যে তুমি অক্ষটা টানলে, তাহলে ইলেকট্রন আছে কোন বরাবর অ্যাকচুয়ালি বলো তো, ইলেকট্রন তো আছে পুরো এক্স বরাবর।
তাহলে ইলেকট্রন এবার কীরকম প্রেজেন্ট আছে দেখো, এইটি হচ্ছে সিঙ্গেল ডাম্বল শেপ, ঠিক আছে। আর এইদিকে জেড অক্ষটাকেও বাড়িয়ে দিতে পারো পেছনের দিকে, এরকমভাবে এটা জেড অক্ষ রয়েছে, ঠিক আছে, মানে মাইনাস জেড রয়েছে আর কি, ওটাকে প্লাস মানে এটা মাইনাস লেখার দরকার নেই। তো এই যে দেখো এই যে শেপটা তুমি দেখলে, এই শেপটা কীরকম সিঙ্গেল ডাম্বেল শেপ, তাই না, এটাই বলা হলো এদের শেপ হচ্ছে সিঙ্গেল ডাম্বেল। এবং দেখো এই যে এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবরই কি প্রেজেন্ট আছে গো, না দেখো এই জায়গায় ইলেকট্রন প্রেজেন্ট আছে, তাই তো তোমার অরবিটালের নাম পিএক্স, তাই না। তাহলে এবারে প্রশ্ন, এখানে আরেকটা প্রশ্ন লেখা আছে যে এন নোড একটা করে পড়ে, তাহলে নোডটা কোনটা এখানে, তার মানে ইলেকট্রন যদি এক্স অক্ষ বরাবর প্রেজেন্ট থাকে তাহলে এই যে ওয়াই জেড যে প্লেনটা রয়েছে দেখো এইখানে ইলেকট্রন আর নেই, তার মানে দেখো আমরা তাই তো বলেছিলাম নোড মানে যেখানে ইলেকট্রন পাওয়ার চান্স মিনিমাম বা প্রায় জিরো। তাহলে এই যে জায়গাটা তোমরা দেখলে এইটা অরবিটালের ভেতরে কেউ করবে না আবার, এইটা, ঠিক আছে, এই যে জায়গাটা দেখলাম এইটা হচ্ছে আমাদের নোডাল প্লেন। কটা নোডাল প্লেন সম্ভব, একটাই সম্ভব, তাই জন্য এর নোডাল প্লেন কোনটা হয়ে গেল দেখো না ওয়াই জেড প্লেনটা, ঠিক আছে। এইটি হচ্ছে আমাদের কি না পিএক্স অরবিটাল। পরবর্তী আমাদের যে অরবিটাল সেটা হচ্ছে পিওয়াই, যেরকম পিএক্স দেখলে সেরকমই পিওয়াই হবে, শুধুমাত্র নোডের পজিশন এবং ইলেকট্রন রিপ্রেজেন্টেশনের পজিশনটা আলাদা হবে। কীরকমভাবে দেখো, ধরো এইখানে তুমি অ্যাক্সিস মেনে নাও, যেরকম তুমি আগেরটাই মানলে, এইটা তোমার এক্স অক্ষ ছিল, এইটা তোমার ওয়াই অক্ষ ছিল, আর এইটা তোমার জেড অক্ষ ছিল, ঠিক আছে। সবগুলোকে পেছনের দিকে এক্সটেন্ড করে দেবে, মানে প্লাস অক্ষ থেকে মাইনাস অক্ষ পর্যন্ত সব নিয়ে নেবে, ঠিক আছে, এইটি হচ্ছে জেড। তাহলে এই যে তুমি অ্যাক্সিসগুলো রিপ্রেজেন্ট করলে, এবারে দেখো তো ইলেকট্রন কোথায় প্রেজেন্ট থাকবে বলেছে, না ইলেকট্রন প্রেজেন্ট থাকবে বলেছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে ইলেকট্রনকে এবার ওয়াই অক্ষ বরাবর রিপ্রেজেন্ট করাও, কীরকমভাবে রিপ্রেজেন্ট করাবে দেখো, সিঙ্গেল ডাম্বেল শেপেই করাতে হবে তোমাকে, এই দেখো হলো। তাহলে এইটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, তাহলে এই ওয়াই অক্ষ বরাবরই কিন্তু তোমার ইলেকট্রনগুলো থাকবে। তার মানে এই যে পার্টটা তুমি দেখলে, এই পার্টটাতে পুরো কে বসে আছে গো, না ইলেকট্রন বসে আছে, তাই না। এই পার্টটায় পুরো কে বসে আছে, না ইলেকট্রন বসে আছে, ইয়েস অর নো। এবারে এই যে ইলেকট্রন বসে আছে এটা তো ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে নেই কোথায় ইলেকট্রন, দেখো এই যে এক্স জেড নামক যে প্লেনটা তুমি দেখলে, এই এক্স জেড নামক প্লেনটাতে, কারণ ওয়াইতে আছে মানে কোথায় এক্স জেডে নেই, এই দেখো এই প্লেনটাতে ইলেকট্রন থাকবে না, এদিকেও এদিকেও, এটাও তোমার জেড, আর এদিকটা তোমার এক্স যদি তুমি মানো তাহলে এই দিকটা, ঠিক আছে। আমি বোঝার সুবিধার জন্য করে দিচ্ছি, ওটা প্লাস জেড ধরলে মাইনাস জেড, এটা মাইনাস এক্স করে নাও, ঠিক আছে। এই দেখো এক্স জেড এই পুরো প্লেন বরাবর আর ইলেকট্রন কিন্তু থাকবে না, ঠিক আছে। এইটি হচ্ছে তোমার এক্স জেড প্লেন এবং এইটি হচ্ছে নোডাল প্লেন, ঠিক আছে। প্রচুর ঘেমে যাচ্ছে আজকে, সোয়েটিং হয়ে যাচ্ছে, প্রচুর গরম তো, ঠিক আছে। আসলে দেখো পড়াশোনা ব্যাপারটা কি বলো তো, অনেকটা মানে অনেক পরিশ্রমের ব্যাপার, ঠিক আছে। সহজেই কিন্তু সফলতা কোনোদিন কারো কাছে ধরা দেয় না। তোমাকে যদি সূর্যের মতো উজ্জ্বল হতে হয়, সূর্যের মতো যদি তোমাকে কিরণ দিতে হয়, তাহলে তোমাকে কিন্তু সূর্যের মতো পুড়তেও হবে, ঠিক আছে। এই ব্যাপারে একটা খুব সুন্দর কথা মনে পড়ে গেল, যে এই সংঘর্ষ করছো যে তুমি প্রত্যেক দিন, এই সংঘর্ষের এই যে বয়ে যাওয়া নদী, এই সংঘর্ষের বয়ে যাওয়া নদীতে একবার তুমি ডুব দাও, এই সংঘর্ষের বয়ে যাওয়া নদীতে একবার ডুব দাও তুমি, অন্তত জিততে না পারলেও বারবার হারার পরেও জিতবে তুমি, ঠিক আছে। এটা মনে রাখবে সব সময়, যে তুমি এই সংঘর্ষের অন্তত এই যে নদী, এই যে প্রবাহমান নদী, তাতে একবার হলেও ডুব দাও, ঠিক আছে। কিন্তু যদি তুমি হেরেও যাও তাতে তোমার দুঃখ নেই, কারণ তুমি লড়াই করেছো, লড়তে লড়তে তুমি একদিন ঠিক কিন্তু জিতবে, ঠিক আছে, এটা মনে রাখবে। তাই সংঘর্ষ করেই কিন্তু সফলতা আনা সম্ভব, ঠিক আছে। অরবিটালস নিয়ে আলোচনা করতে চলেছি, যেরকম এস এবং পি অরবিটালসের শেপ আমরা পড়লাম, সেরকম ডি অরবিটালসেরও আমরা শেপ পড়বো, কিন্তু এটা দুটো পার্টে পড়বো। তার জন্য দেখো ডি অরবিটালস পার্ট 1 এবং পার্ট 2 এভাবে করা আছে, নতুন অরবিটাল নয়, ডি এরই দুটো ভাগ করবো। দেখো প্রথমেই এই যে ডি অরবিটালস আছে না, এই ডি অরবিটালসের 5খানা ভেতরে কিন্তু এরকম সেগমেন্ট আছে বা এরকম ইলেকট্রনের ওরিয়েন্টেশন আছে। কীরকম 5খানা সম্ভব, একটা পার্টে আমরা পড়বো দেখবে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড আর ডি জেড এক্স, এদের তিনজনকে নিয়ে, ঠিক আছে। আর একটা পার্টে আমরা পড়বো দেখো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড ডি জেড স্কোয়ার, ঠিক আছে, এদের দুজনকে নিয়ে, ক্লিয়ার একদম। তো দেখো এই টাইপগুলো একই রকম, এই টাইপ দুটো ডিফারেন্ট টাইপের হবে, ঠিক আছে। তো প্রথমেই আগে আমি তোমাকে ক্লিয়ার করে দিই যে এই ডি অরবিটালসের শেপ, আগে তো এটা জানতে হবে। তো দেখো শেপ অফ ডি অরবিটালস, এটাকে স্মল ডি করে দাও,
শেপ অফ, না হলে এটা সেই আবার পর্যায় সারণীর ইয়ে বুঝিয়ে যাচ্ছে তোমার, কি বলে এসপিডিএফ, সেই ইয়ে বুঝিয়ে যাচ্ছে তোমার, ব্লক বুঝিয়ে যাচ্ছে, এসপিডিএফ ব্লক আছে না পর্যায় সারণীতে, ওটা বুঝিয়ে যাচ্ছে। তো এটা স্মল লিখবো। আচ্ছা, শেপ অফ ডি অরবিটাল, শেপ অফ ডি অরবিটালস এখানে মনে রাখবো ডবল ডাম্বেলড। আগেরটা আমরা কি পড়লাম, শুধু সিঙ্গেল ডাম্বেল শেপ পড়লাম, এটা হচ্ছে ডবল ডাম্বেল শেপ। কীরকম দেখবো আমরা একটু পরে। 2 নম্বর হচ্ছে নোডাল প্লেন, ঠিক আছে, বা নোড বলতে পারো। এখানে নোডাল প্লেন থাকবে কটা না, দুটো করে নোডাল প্লেন থাকবে, ঠিক আছে। এই যে ক্রাইটেরিয়া দুটো, এই ক্রাইটেরিয়া দুটো শুধু মনে রাখতে হবে, ঠিক আছে, তাহলেই আমরা ডি অরবিটালসের কিন্তু ড্রয়িং করতে পারবো। তো আমরা প্রথমে এই ডি এক্স ওয়াই অরবিটালটাকে নিয়ে ড্রয়িং করছি। দেখো ডি এক্স ওয়াই যেরকম হবে, ডি ওয়াই জেড আর ডি জেড এক্স কিন্তু একই রকম টাইপের হবে। আমি শুধু বুঝিয়ে দেবো যে কি করে আলাদা হচ্ছে বা কোন জায়গাটায় আলাদা হচ্ছে, ঠিক আছে, সেটা শুধু মনে রাখলেই হবে, একটা জানলেই হবে। দেখো তাহলে এইখানে অ্যাক্সিস তোমাকে বলছে যে ইলেকট্রনগুলো এক্স এবং ওয়াই অক্ষ বরাবর প্রেজেন্ট আছে, তাই না? তাই তো বলছে যে ইলেকট্রন যেগুলো প্রেজেন্ট আছে তারা কি অক্ষ বরাবর প্রেজেন্ট আছে, এক্স এবং ওয়াই। এটাই, এটাকে মাইনাস এক্স মানতে পারো, এটাকে মাইনাস ওয়াই মানতে পারো, এটাকে জেড মানতে পারো, এটাকে মাইনাস জেড মানতে পারো, এইগুলো রয়েছে। তাহলে ইলেকট্রন তোমাকে বলেছে কীরকম, এক্স ওয়াই বরাবর থাকবে, কিন্তু ডবল ডাম্বেল শেপে থাকবে। তাহলে ডবল ডাম্বেল শেপটা কীরকম স্যার, দেখো এইটা, ঠিক আছে, ফুলের মতো খানিকটা দেখতে। এই শেপটাকে কি বলা হয় না, ডবল ডাম্বেল শেপ বলা হয়। এবং ইলেকট্রন দেখবে এই ভেতরের লোবগুলোতে প্রেজেন্ট আছে, তাই না, যেমনটা দেখছো বারবার। তাহলে এই যে ইলেকট্রনগুলো প্রেজেন্ট আছে, এই ইলেকট্রনগুলো কীরকম শেপের মধ্যে আছে না, ডবল ডাম্বেল শেপ। এবং কীরকম অ্যাক্সিস বরাবর আছে ওরিয়েন্ট করে, দেখো তো না, এরা কিন্তু এক্স ওয়াই বরাবর আছে। তাহলে তুমি আমাকে একটা কথা বলো এবার, এরা যদি এক্স ওয়াই বরাবর থাকে তাহলে নেই কোন কোর বরাবর, এই যে ওয়াই জেড এবং এইখানে তোমার এটা জেড এক্স বরাবর, এই দুটো অ্যাক্সিস বরাবর নেই এখানে, একটা ওয়াই জেড আর একটা জেড এক্স। তাহলে এখানে বলো তো এই যে নোডাল প্লেন, তাহলে দুটো এলো। তাহলে দেখো এই জায়গায় নোডাল প্লেন কটা আসবে গো, দুটো। কি কি না, একটা ওয়াই জেড আর একটা তোমার জেড এক্স। তো এখানে দেখা যাক ছবিতে নোডাল প্লেন কোনগুলো অ্যাকচুয়ালি। তাহলে ওয়াই জেড যে প্লেনটা, সেই ওয়াই জেড প্লেনটা একটু ভালো করে খেয়াল করো। এইটা তোমার ওয়াই আর এইটা তোমার জেড, তাহলে ওয়াই জেড বরাবর কিন্তু এখানে কোনো রকমভাবে ইলেকট্রন থাকবে না, তাহলে এটা একটা নোডাল প্লেন হতে পারে। এই দেখো এইটা, ঠিক আছে, এইটা ভেতরে কেউ ঢোকাবে না, নোড তো ভেতরে থাকবে না, কারণ ইলেকট্রন আছে ভেতরে। এখন বাইরেগুলো জাস্ট একটু যত্ন করে আঁকবো, ঠিক আছে। এইটা ওয়াই জেড, এটা কিন্তু নোড নাম্বার 1, 1 নাম্বার নোড এটা। তাহলে আরেকটা নোড কোথায় পড়বে বলো তো, দেখো আরেকটা নোড পড়ার চান্স হচ্ছে তোমার এক্স জেড বা জেড এক্স। তাহলে জেড এক্স মানে কোনটা, এইটা, এইটা পুরোটা আমার জেড এক্স। তাহলে দেখো তো এই প্লেনটাকে দেখতে কিরকম লাগছে, এইটা, এই দেখো এইটি হচ্ছে আমার পুরো জেড এক্স প্লেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার নোড নাম্বার 2। এই দেখো দুটো জায়গায় নোড পড়লো। এবারে দেখো এইটা যদি তোমাকে আঁকতে বলো, ধরো ওয়াই জেড, তাহলে ওয়াই জেডে যদি ইলেকট্রন প্রেজেন্ট থাকে তাহলে থাকবে না কোথায়, দুটো জায়গায়, একটা এক্স ওয়াই প্লেন, একটা জেড এক্স। তাহলে একই ছবি হবে, এই জন্য বললাম আমি, শুধু দেখে নেবে যে কোথায় ইলেকট্রন আছে। তাহলে ওয়াই জেডে যদি আছে তাহলে এক্স ওয়াই জেড এক্সে নেই, আবার যদি জেড এক্সে ইলেকট্রন থাকে তাহলে এক্স ওয়াই ওয়াই জেডে নেই। মানে যেখানে ইলেকট্রন থাকবে যে দুটো প্লেনে, মোট কথা তার অপোজিট দুটো প্লেন হবে নোডাল প্লেন। তাহলে এক্স ওয়াইতে এখানে ছিল, ছবি একই হবে, ছবি এখানে সেম এক্স ওয়াইতে ছিল। তাহলে দেখো এই যে ওয়াই জেড এবং জেড এক্স ইলেকট্রন নেই, তাহলে একটা ছবির মাধ্যমে তোমরা কিন্তু এই তিনটে ছবি কিন্তু ড্রয়িং করতে পারবে, ঠিক আছে। দেখো ডি অরবিটালসের পার্ট 2তে চলে এসেছি আমরা। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ারের আকৃতি সম্পর্কে আমরা এবার স্টাডি করব। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা কিভাবে থাকে, এটা তোমার এক্স অক্ষ, এটাকে মাইনাস এক্স মেনে নিতে পারো। এটা তোমার ওয়াই অক্ষ, এটাকে মাইনাস ওয়াই, নিচেরটাকে মাইনাস ওয়াই মানতে পারো। এটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারো, দুটো সমান লাগবে তাহলে, মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে দেখেই ছবিটা বুঝতে পারছো যে এখানে কিন্তু এক্স এবং ওয়াই এই দুটো প্লেন বরাবর কিন্তু ইলেকট্রন রয়েছে। তাহলে ইলেকট্রন এখানে কিভাবে ওরিয়েন্টেশন করবে তুমি, ডবল ডাম্বেলই আঁকতে হবে তোমাকে, ঠিক আছে। এইরকমভাবে ইলেকট্রন ওরিয়েন্টেশন করে আছে এখানে। এবং এই জায়গায় দেখো, এই জায়গাতে ইলেকট্রনগুলো কোথায় আছে, এক্স এবং ওয়াই বরাবর। তাহলে এই ভেতরের লাল ডটগুলো, এইগুলো, ঠিক আছে, ক্লিয়ার একদম। এইটি হচ্ছে ইলেকট্রনের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি এক্স স্কোয়ার করো। তাহলে স্যার এখানে নোট কটা, এখানে তো দুটো করে নোট পড়বে বলেছিল। দেখো এইখানে নোট পড়ার টেকনিকটা একটু অন্যরকম।
এই জায়গায় কোনো নোডাল প্লেন থাকে না, কিন্তু দুটো অ্যাঙ্গুলার নোড থাকে। কীরকম নোড? অ্যাঙ্গুলার। দেখো এই মিডিল এই পয়েন্টটাকে কেন্দ্র করে এইরকম টাইপের একটা নোড থাকে, মানে কোনো প্লেন নয়, জাস্ট একটা সরল রেখা, ঠিক আছে। এবং একই রকম আরেকটা নোড এইভাবে থাকে, ঠিক আছে। এটাকে তুমি মনে করো নোড নাম্বার 1 আর এটাকে মনে করো নোড নাম্বার 2। এইরকম দুটো নোড থাকে, এদেরকে কি নোড বলা হয় বললাম না? অ্যাঙ্গুলার নোড বলা হয়, ঠিক আছে। এরকম নোড কটা? দুটো, কারণ ডিতে দুটোই নোড পড়ে। এবং মনে রাখবে এই নোডের এই যে অ্যাঙ্গেলটা অ্যাক্সিসের সাথে প্রত্যেকটা নোডই কত ডিগ্রি করে রেখেছে? 45। এদিকেও 45 আছে, তুমি এদিকেও যদি দেখো এটাও কিন্তু তোমার 45 ডিগ্রি আছে। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো এখানে অ্যাঙ্গুলার নোড ফরমেশন হয়, কোনো নোডাল প্লেন অ্যাকচুয়ালি থাকবে না। এবারে এসো ডিজেড স্কোয়ার। তো ডিজেড স্কোয়ার মানে বুঝতেই পেরেছো যে ইলেকট্রন এখন শুধুমাত্র জেড অক্ষ বরাবর প্রেজেন্ট আছে, কিন্তু ডি অরবিটালে প্রেজেন্ট আছে। তাহলে ডি অরবিটালে যদি থাকে কীরকমভাবে ড্রয়িং করব? আমরা এখন ধরো এই অরবিটালটাকে এরকম ওপরে এঁকে নিচ্ছি, মানে এটাকে আমরা জেড মানছি, কারণ একটাই অরবিট রয়েছে। তো ইলেকট্রন এখানে বুঝতেই পারলে কীরকমভাবে থাকবে বলা হলো না, এই বরাবর এইরকম, ঠিক আছে। এইরকম বরাবর ইলেকট্রন রয়েছে। তাহলে ভেতরে এখানে কে রয়েছে? না, ভেতরে এখানে ইলেকট্রন রয়েছে। ভালো। এবারে প্রশ্ন হচ্ছে এখানে ইলেকট্রনের এই যে পজিশন মানে ডিজেড স্কোয়ার, একে ঘিরে এরকম রিং টাইপের একটা ফরমেশন হয়, মানে যেখানে বলতে পারো যে ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি থাকে, ঠিক আছে। এইরকম টাইপের একটা ফরমেশন হয়ে থাকে, এরকম একটা ডিস্ক বা রিং বলতে পারো, যেখানে ইলেকট্রনের ডেনসিটি অনেক বেশি, ঠিক আছে। এবং এই ডিজেড স্কোয়ার অরবিটালের না একটা খুব মানে ইন্টারেস্টিং নাম আছে। কি নাম বলো তো? একে না ডোনাট শেপ বলা হয়, হয়েছে। ডোনাট তোমরা খেতে পছন্দ করো অনেকে, ডোনাট শেপ, ঠিক আছে। সেই বিভিন্ন এইসব বেকারি দোকানে পাওয়া যায় না, মিও আমরে এইসব দোকানে পাওয়া যায়, ঠিক আছে। ডোনাট শেপের মতো দেখতে, দেখবে এরকম চাকতির মতো হয় না? তাহলে দেখো ভেতরের শেপটা কীরকম? ডোনাট শেপের মতো দেখতে। তাহলে এখানে নোড কোথায়? নোড তো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি তো সব ইলেকট্রন ফিল আপ হলো। নোড এবারে দেখো এখানে কীরকম টাইপের পড়ে থাকে। এখানে এই রকম টাইপের নোড পড়ে, ঠিক আছে। এই যে নোডগুলো দেখতে পেলে না, এখানে এই রকম টাইপের নোড তৈরি হয়, ঠিক আছে, এরকম ওপরের দিকে। এই যে নোডগুলোকে দেখতে পেলে, এই নোডগুলোকে বলা হয় কনিক্যাল নোড, ঠিক আছে। কনিক্যাল নোড এগুলোও কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছে। এবং এটাকে তুমি যদি নোড নাম্বার 1 দাও, তাহলে এটা তোমার নোড নাম্বার 2, দুটো করে নোড দিতে রাখতেই হবে, ঠিক আছে। তাহলে এখানে কীরকম টাইপের নোড তৈরি হলো? কনিক্যাল, আর এখানে হচ্ছে অ্যাঙ্গুলার।